বৃদ্ধির সময় শেষ এবং এখন রাজনৈতিক প্রসারের সময়। মানুষ এখন এনডিএ বিজেপিকে একটি বিকল্প হিসেবে এবং এমন একটি জোট হিসেবে ভোট দিচ্ছে যা সিপিএম এবং কংগ্রেসের মোকাবিলা করতে পারে। প্রতিটি নির্বাচনী চক্রে হরিয়ানা, দিল্লি যখন কংগ্রেস পরাজয়ের আঁচ পায় তখন তাদের প্লেবুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক কৌশল থাকে। ওরা একটা গল্প বানাবে যে প্রতিষ্ঠান বিরোধী ভোটের শিকার ব্যক্তিটি বিজেপির ঘনিষ্ঠ। ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে এই পিংপং খেলায় মানুষ ক্লান্ত। রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে একটি পরিবর্তন আসতে চলেছে। আমরা আজ প্রকাশ্যে বলছি যে আমরা পরিবর্তন আনতে চাই। যদি আমরা পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের সরকারে থাকতে হবে। আচ্ছা, আপনার এইসব ব্যস্ততার মাঝে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জীবনে একবারের জন্য হলেও আপনি কঠোর পরিশ্রম করছেন। হ্যাঁ, আমি অবশ্যই কঠোর পরিশ্রম করছি। জীবনে একবারের জন্য কিনা জানি না, কিন্তু আমি এটার সাথে একমত হব। না, আমি অবশ্যই অভিনন্দন জানাবো। সাথে সাথে বিজেপিও এখন এমনভাবে উঠে এসেছে যে সবাই এটা নিয়ে কথা ভাবালে। এটার অপ্রাসঙ্গিক নয়। আপনার বড় বৃদ্ধিটা এসেছিল 2011 এবং 2016-র মধ্যে, যখন আপনি সোজা উঠে গেছিলেন 16% বেশি। 16%। হ্যাঁ, তারপর আপনারা পরের বার একটু নিচে নেমে এসেছিলেন 2021-এ। তাহলে আপনারা কি একটা জায়গায় স্থির হয়ে গেছেন, নাকি এই নির্বাচনে এমন কিছু ঘটছে যেখানে আপনার মনে হচ্ছে কোনো পরিবর্তন হতে পারে? না, আমি মনে করি আমাদের অনেক বড় বৃদ্ধিটা ছিল 2024-এর লোকসভা নির্বাচনে, যেখানে আমরা প্রায় 20% ভোট শেয়ার ছুঁয়ে ফেলেছিলাম এবং আমাদের নেতৃত্ব সেটাকেই একটা ইনফ্লেকশন পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে এবং বলেছে যে বৃদ্ধির সময় শেষ এবং এখন রাজনৈতিক প্রসারের সময়। আমরা পার্টি ত্রিশূরে একজন এমপি নির্বাচিত করেছে। আমি তিরুবনন্তপুরমে বেশ কাছাকাছি দ্বিতীয় স্থানে এসেছিলাম। তাই আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন। বিজেপি এনডিএ কেরালা রাজনীতিতে একটি বহিরাগত এবং অপ্রাসঙ্গিক এই ধারণা বা বয়ানটি যা নিয়েই সমস্ত আলোচনা ছিল তা পাল্টে গেছে। প্রথমে 2024-এ এবং তারপর 2025-এ স্থানীয় নিকায় নির্বাচনের মাধ্যমে যখন আমরা বামেদের 45 বছর ধরে প্রায় একচেটিয়াভাবে চালানোর পর তিরুবনন্তপুরম কর্পোরেশন দখল করেছিলাম। তাই আমি মনে করি এই দুটো একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ চিহ্নিত করে, শুধু আমাদের জন্য নয়, কেরালার মানুষের জন্যও। কারণ তাদের মধ্যে অনেকেই যারা বিজেপির সমর্থক ছিলেন, তাদের কাছে বিজেপি স্রেফ জেতার মতো জায়গায় ছিল না। আর এই কথাটা আমি শুনেছিলাম যখন আমি রাজ্য সভাপতি হই এবং নীলাম্বুর নামক একটি অত্যন্ত কঠিন নির্বাচনী কেন্দ্রে আমার প্রথম উপনির্বাচন ছিল। তো সেখানকার অনেক ভোটার আমাকে বলতেন যখন আমি প্রচারে যেতাম যে আমরা আপনাকে সমর্থন করতে চাই, আমরা কয়েক দশক ধরে আপনাকে সমর্থন করতে চেয়ে আসছি, কিন্তু আপনারা কখনো জিতবেন না, তাই আমরা আমাদের ভোট নষ্ট করতে চাই না। তাই আমরা সেই প্রার্থীকে ভোট দিচ্ছি যিনি আমাদের মতে আমাদের অপছন্দের প্রার্থীকে হারাতে পারবেন। সুতরাং সেই বয়ানটি স্পষ্টভাবে পাল্টে গেছে। মানুষ এখন এনডিএ বিজেপিকে একটি বিকল্প এবং এমন একটি জোট হিসাবে ভোট দিচ্ছে যা সিপিএম এবং কংগ্রেসের মোকাবিলা করতে পারে। কিন্তু আপনি বলছেন 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা পেরেছেন, কিন্তু কেরালায় লোকসভা এবং রাজ্য নির্বাচন অনেক আলাদা। হ্যাঁ, আপনারা তো আসলে কমে গেছিলেন। বিধানসভায় লোকাল এবং বিধানসভা নির্বাচন এমনকি গতবারও। সুতরাং লোকাল নির্বাচনে কোনো পরিবর্তন একটা হবে, মানে বিধানসভা নির্বাচন একটা বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। কারণ না, আমি যে কারণে আমি মনে করি লোকসভা গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা বিধানসভা থেকে আলাদা হোক বা না হোক, এবং আমি তা মেনে নিতে রাজি। এমনকি লোকসভাতেও আমরা 14-15% আটকে ছিলাম 2019-এ, যেটা বিজেপির জন্য সর্বোচ্চ ছিল সারা ভারতে। হয়তো আরো ভালো। 2019 আমাদের সবচেয়ে বড় ছিল এবং তারপর 24-এ বিজেপি নিচে নেমে আসে। কিন্তু কেরালায় এটা উল্টো। বিজেপিতে আমরা 2019-এ প্রায় 15% পৌঁছেছিলাম এবং 2024-এ আমরা 20% পৌঁছেছি। সুতরাং লোকসভা নির্বাচনে আমাদের ভোট শেয়ারের একটি স্থির বিস্তার হয়েছে এবং আমরা আশা করি বিধানসভা নির্বাচনেও একই ঘটনা দেখতে পাব। সুতরাং এমন একটি রাজ্যে যা মূলত দ্বিমুখী, বিজেপির প্রবেশ করার জন্য যখন আপনার কাছে ইতিমধ্যেই এমন লোক আছে যারা এক বা অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তখন আপনারা কি নতুন প্রজন্মের দিকে তাকাচ্ছেন? এটা কি স্পষ্টতই আপনারা এখন সংখ্যালঘু অংশগুলোর কাছেও পৌঁছানোর চেষ্টা করছেন, যারা ঐতিহ্যগতভাবে লোকে বলবে বিজেপিকে ভোট দেয় না?
সুতরাং এখানের কৌশল খুবই স্বতন্ত্র এবং ভিন্ন। না না, কৌশলটি হল প্রথমত এটা অপ্রমাণ করা যে লোকেরা একরকমভাবে ইউডিএফ এবং এলডিএফ এর প্রতি পূর্ব প্রতিশ্রুতিবদ্ধ। ওটা আপনার প্রস্তাব যে আমি ২০ বছর আগে ইউডিএফকে ভোট দিয়েছিলাম বলে কোনোভাবে এটা আমার জন্য একটা ঈশ্বর প্রদত্ত বাধ্যবাধকতা যে আমাকে ইউডিএফকেই ভোট দিয়ে যেতে হবে। দেখুন, ভারতের বাস্তবতা একই ছিল ২০১৪ আগে। কংগ্রেসের দীর্ঘ শাসনকাল ছিল এবং কংগ্রেস নিজেদের কার্যকলাপের দ্বারা তাদের তৈরি করা সমস্ত সুনাম নষ্ট করতে ১০ বছর সময় নিয়েছিল। তাই একইভাবে এখানেও আমার মনে হয় ময়দানটা একেবারে খোলা। আজকের দিনে মানুষ এলডিএফ এবং ইউডিএফকে এমন মতাদর্শ এবং রাজনৈতিক জোট হিসেবে দেখে যারা রাজ্যকে এক গোলকধাঁধায়, এক কানাগলিতে, এক শেষ রাস্তায় নিয়ে গেছে। আমাদের এখানে মুদ্রাস্ফীতি দেশের মধ্যে সর্বোচ্চ। আমাদের এখানে দেশের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ। এবং আপনি যদি রাজধানী শহর তিরুবনন্তপুরমে যান, সচিবালয়ের ঠিক পাশেই আপনি চরম দারিদ্র্য দেখতে পাবেন। সুতরাং দেখুন, দিন শেষে প্রত্যেক নাগরিক, প্রত্যেক মালোয়ালি একজন চিন্তাশীল ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা, তারা দেখে রাজ্যের বাইরে কি হচ্ছে। এবং এমনকি একটা বেশ ভাইরাল হওয়া জিনিস ঘুরছে যা আমি পরশুদিন দেখেছি। তাতে বলা আছে, আমার বাবা ইউডিএফকে ভোট দিয়েছিলেন এবং আমার মা এলডিএফকে ভোট দিয়েছিলেন, কিন্তু আমি নিশ্চিতভাবে তাদের দুজনের কাউকেই ভোট দেব না। তাহলে কি এটা নতুন প্রজন্ম? সুতরাং হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে যাদের কাছে ভবিষ্যতে সবচেয়ে বেশি আশা রয়েছে, অর্থাৎ তরুণতম প্রজন্ম, তারা নিশ্চিতভাবে কোনো মৃত মতাদর্শ বা গরিবী হটাওয়ের মতো কোনো মৃত প্রতিশ্রুতি বা মার্ক্সবাদ বা কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল বা এই জাতীয় কোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে না। আর প্রাসঙ্গিক নয়। তারা যা চায় তা হলো পারফরম্যান্সের রাজনীতি। তারা এমন মানুষ চায় যারা কাজ করে দেখায়। আর এটা ভারতের জন্য সত্যি, আর এটা কেরালার জন্য সত্যি। তাহলে আপনারা কাকে লক্ষ্য করছেন? আপনারা কি সিপিএম এর ভোট লক্ষ্য করছেন, যেটাকে মূলত একটা হিন্দু ধরনের দল হিসেবে দেখা হয়, নাকি আপনারা ইউডিএফ এর ভোট লক্ষ্য করছেন? না, এবং আমি এটা হয়তো একটু জানেন, আপনি হয়তো ভাবতে পারেন যে আমার উত্তরটা আপনি যতটা স্মার্ট চাইছেন ততটা নয়, কিন্তু আমরা এই ব্যাপারে খুব সাধারণ জ্ঞানবুদ্ধি দিয়ে চলি। আমাদের দলে কোনো বড় রাজনৈতিক পাণ্ডিত্য নেই। ৩.৫ কোটি ভোটার আছে। আমরা প্রত্যেক বাড়িতে যাচ্ছি এবং আমরা তাদের সামনে একটি রূপকল্প তুলে ধরছি। কেরালাকে নিয়ে আমরা কি করতে পারি, গত ১২ বছরে ভারতের জন্য কি করা হয়েছে তার একটি জোরালো রূপকল্প। এবং সেটা মুসলিম বাড়ি হোক বা খ্রিস্টান বাড়ি বা হিন্দু বাড়ি বা একটি নেসি বাড়ি বা উপকূলের বাড়ি বা একটি প্ল্যান্টেশন বাড়ি হোক, আমরা সেখানে যাই এবং তাদের বলি। তাহলে এই গল্পটা প্রত্যেক মালয়ালির মন ছুঁয়ে যায়। আমরা এমনটা বলছি না যে আমরা শুধু সিপিএম এর কাছ থেকেই ভোট নিতে চাই। অনেক প্রতিদ্বন্দ্বিতা আছে যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এবং আমরা স্থানীয় সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা করেছি যা সরাসরি এনডিএ এবং কংগ্রেসের মধ্যে ছিল। এমন অনেক আছে যা সরাসরি এনডিএ এবং সিপিএম এর মধ্যে। কাজেই ব্যাপারটা এলডিএফকে লক্ষ্য করা বা ইউডিএফকে লক্ষ্য করা নিয়ে নয়। আমরা একটি ব্যাপক মুসলিম জনসংযোগ করেছি। মুসলিমরা ঐতিহ্যগতভাবে উত্তরে এলডিএফকে এবং কেন্দ্রীয় ও দক্ষিণে ইউডিএফকে ভোট দেয়। কিন্তু আমাদের একটি আউটরিচ আছে যা প্যান কেরালা, এবং আমরা তাদের কাছেও একই বার্তা নিয়ে যাচ্ছি। তাহলে এর মানে কি আমি নিচ্ছি আমরা বিজেপি, ইউডিএফ বা এলডিএফ এর থেকে ভোট কেটে নিতে যাচ্ছি? আমার সন্দেহ, যদি আমাদের এগোতে হয় আমরা ভোট নিয়েই এগোব। ইউডিএফ এবং এলডিএফ উভয়েরই ঐতিহ্যবাহী ভোটারদের এনডিএকে ভোট দেওয়া এবং বেছে নেওয়ার মাধ্যমে। কিন্তু আপনারা সেখানে ভালো করেছেন, যেখানে সিপিএম সাধারণত শক্তিশালী। আমি এতটা নিশ্চিত নই। আমার মনে হয় এটা সেরকম শোনাতে পারে, কারণ মুসলিমরা মোটের উপর বিধানসভা নির্বাচনে ইউডিএফকে ভোট দেয় প্রায়, যদি ১০০% নাও হয় তবুও একটা বড় শতাংশ, এবং সেই ভোটটা সেগমেন্টটা ভেদ করা আমাদের জন্য সবচেয়ে কঠিন হতে চলেছে। সেই কারণেই আপনি যদি শুধু পরিসংখ্যান এবং সংখ্যা দেখেন, তাহলে আপনার কাছে এমনটা শোনাতে পারে বা এমনটা দেখতে লাগতে পারে যে আমরা ঐতিহ্যবাহী কংগ্রেস ভোটারদের চেয়ে ঐতিহ্যবাহী সিপিএম ভোটারদের থেকে বেশি সমর্থন পাচ্ছি। কিন্তু আজ আমাদের আছে বিপুল সংখ্যক খ্রিস্টান ভোটার যারা ঐতিহ্যবাহী কংগ্রেস ভোটার। তারা এনডিএর প্রার্থী হচ্ছেন এবং এনডিএকে সমর্থনও করছেন। জানেন, বাম এবং ইউডিএফ এবং এলডিএফ উভয়ই তাদের প্রচুর সংখ্যক এমএলএকে আবার প্রার্থী করছে, কারণ লোকেরা তাদের এমএলএদের পারফরমেন্স এবং এমএলএরা তাদের নির্বাচনী এলাকায় যা করছে তাতে খুশি। তাহলে কেন তারা তাদের ছেড়ে একটা অজানা পথে হেঁটে আপনাকে ভোট দেবে? কিভাবে, কেন, কে কাকে ছাড়বে? তাদের বর্তমান প্রার্থীদের এবং বর্তমান দলগুলোকে। আমি তাদের কোনো প্রার্থীকে ছাড়তে বলছি না। তারা যদি আবার প্রার্থী করতে চায়, এটা তাদের পছন্দ। তাহলে আপনি কিভাবে একটি বড় সাফল্য আনবেন? না,
সেটা মানে আমি কোনো কিছুর গ্যারান্টি দিচ্ছি না। এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের লক্ষ্য, এবং আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তাদের রাজনীতির ভগ্নদশা এবং রাজ্যটি যে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে তার কারণে যে আমরা পরিবর্তনের একটি সম্পূর্ণ স্পষ্ট নতুন বার্তা দিচ্ছি এবং মানুষ আমাদের সমর্থন করবে। আমি এখানে কোনো রাজনৈতিক পণ্ডিত হিসেবে বসে বলছি না। আমি এলডিএফ ভোটের ৮.৫% নেব এবং আমি এই ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি এও বলছি না যে তাদের বিধায়করা ভালো না খারাপ। আমি সেই বিচার করার কেউ নই, কিন্তু আমি অবশ্যই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তারা জনগণের কাছ থেকে যে রায় পেয়েছে তার অমর্যাদা করেছে, একবার নয় বরং দুবার এবং বারবার। আমি গিয়েছিলাম, উদাহরণস্বরূপ আমি আপনাকে শুধু একটি উদাহরণ দিচ্ছি। যখন আমি মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা ধর্মডোমে গিয়েছিলাম, আমরা একটি আদালত বসিয়েছিলাম যেখানে মানুষ এসে তাদের সমস্যার কথা জানাতে পারত। যখন আমি সেটার পরিকল্পনা করেছিলাম, আমার দলের প্রত্যেকে বলেছিল, আপনি কি পাগল? এটা সিপিএম এর দুর্গ, এটা সিপিএম এর মুখ্যমন্ত্রীর দুর্গ, সেখানে সবাই খুশি হবে। আমাদের কাছে ৫,০০০ লোক এসেছিলেন ৩,৮৪৭টি অভিযোগ নিয়ে, এবং পানীয় জল নিয়ে অভিযোগ, রাস্তা নিয়ে অভিযোগ, বিদ্যুৎ নিয়ে অভিযোগ, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ, আবর্জনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ। একেবারে মৌলিক সমস্যা। আমার কারোর সাথে একেবারেই কোনো সমস্যা নেই। আজকের দিনে কেরালার ৪৮% বাড়িতে পাইপবাহিত পানীয় জল নেই। এবং আমি উত্তর ভারতের সেই রাজ্যগুলির বিষয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে পারি যারা জলজীবন মিশন চালু হওয়ার সময় কেরালা থেকে পিছিয়ে শুরু করেছিল, যারা ১০০% পৌঁছে গেছে। এখন এগুলো হলো বাস্তব তথ্য। এখন লোকজন, কিছু লোকের এটা পছন্দ হতে পারে, কিছু লোকের পছন্দ নাও হতে পারে। আমরা আজ সম্পূর্ণ বাগাড়ম্বরহীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা বাস্তব তথ্য নিয়ে কথা বলছি, আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, আমরা ভারতে কি করেছি এবং কেরালায় কি করতে পারি তা নিয়ে কথা বলছি। এখন আমার মনে হয় আজ এলডিএফ এবং কংগ্রেস যে সমস্যার সম্মুখীন হয়েছে তা হলো বলার মতো কিছু না থাকায় তারা ফিরে যাবে। এবং আমরা এটা এখন ৪ দিন আগে শুরু হতে দেখেছি। সিপিএম ঝাঁপিয়ে পড়েছে এবং বলেছে কংগ্রেস হলো বিজেপির বি টিম, এবং কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে এবং বলেছে সিপিএম হলো বিজেপির বি টিম। সুতরাং একটা জিনিস দুজনের মনেই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরাই হলাম এ টিম। সুতরাং এটা হলো সেই কারণেই আমি আপনাকে ঠিক সেই ব্যাপারেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কারণ সবাই বলছে যে আপনি যে কারো কাছে গিয়ে আপনি বাস্তববাদী হচ্ছেন, আপনি জিততে চান, এবং উভয় পক্ষ ইউডিএফ এবং এলডিএফ একে অপরকে প্রধান শত্রু মনে করে, তাই তারা আপনার সঙ্গে যাবে, তারা একজন দুর্বল প্রার্থী দাঁড় করাবে। আপনি কার বেশি কাছের, ইউডিএফ না এলডিএফ? আমার পক্ষে তাদের কারো কাছের হওয়া কোনোভাবেই সম্ভব নয় প্রণয়। দেখুন, এটা একদম সাধারণ জ্ঞানের ব্যাপার। কিন্তু আপনার তো অনেক টাকা আছে। না না, আজ এলডিএফ এমন একটা দল যারা শত শত বিজেপি কার্যকর্তাদের হত্যা করেছে, খুন করেছে। ধরে নিচ্ছি আপনি যা বলছেন তা ঠিক। আমি টাকার বস্তা নিয়ে ঘোরা কোনো বাস্তববাদী জিনিয়াস, এবং আমি কোনো একটা বাস্তবসম্মত চুক্তি করতে চাই। আমার দল আমাকে তা করতে দেবে না। এটা অসম্ভব, এটা অচিন্তনীয়। দ্বিতীয়ত, ধরে নিচ্ছি যে কংগ্রেস পার্টি আমাদের সাথে জোট করতে চায়। এটা কি আপনিই বলুন, এটা কি সামান্যতম সম্ভব? চুপ চুপ। তাহলে এটা আতঙ্ক। এটা ৪ দিন আগে কেন সামনে এসেছে? আপনি এটা অধ্যয়ন করতে পারেন। প্রতিটি নির্বাচনী চক্রে, হরিয়ানা, দিল্লি, যখন কংগ্রেস পরাজয়ের আঁচ পায় তখন তাদের প্লেবুকে একটি বাধা রাজনৈতিক কৌশল থাকে। তারা একটি গল্প তৈরি করবে ষড়যন্ত্র। এই নিয়ে যে প্রতিষ্ঠান বিরোধী ভোটের শিকার হওয়া দলটি বিজেপির ঘনিষ্ঠ, যাতে তারা সেই প্রতিষ্ঠান বিরোধিতার ফায়দা তুলতে পারে। জানেন ওরা এটা কোথায় করেছে? আপনার রাজ্যে তেলেঙ্গানায়। বিআরএস তখন উড়ছিল, ভালো করছিল, বিজেপি বিরোধী দল হওয়ার জন্য প্রস্তুত, তাদের কঠিন টক্কর দিচ্ছিল। একমাত্র রাজনৈতিক দল যারা তেলেঙ্গানা গঠনের বিরোধিতা করেছিল তারা সেখানে আসে। একটা গুজব রটায় যে বিআরএস আর বিজেপির মধ্যে জোট রয়েছে, এবং ভোটাররা সেটাকে আস্ত গিলে নেয়। তো এই চরম পরিহাসটা দেখুন। যে দল তেলেঙ্গানার বিরোধিতা করেছিল, তেলেঙ্গানা গঠনের বিরোধিতা করেছিল, তারাই আজ তেলেঙ্গানা শাসন করছে। এখন এর চেয়েও অদ্ভুত কিছু কি আপনি ভাবতে পারেন? আর তারা এটা কিভাবে করে? বিআরএস বিজেপির বি টিম এই কথা বলে তারা একটা পুরো সম্প্রদায়ের ভোট একযোগে কংগ্রেসের দিকে সরিয়ে দিয়েছে। তো এটাই হলো এই প্লেবুক। একদম ঠিক, হ্যাঁ। ওরা এখানে সেটাই চেষ্টা করছে, কিন্তু এটা কাজ করবে না। সুতরাং দুটো টার্ম নিজেই একটা ইতিহাস ছিল, এবং ওরা অফিসে তৃতীয় টার্ন পাওয়ার আশা করছে। আপনি লোকেদের কি বলছেন যে কেন আপনার মনে হয় এলডিএফ এর এখানে সরকারে থাকা উচিত নয়? মানে বিস্তারিতভাবে বলতে গেলে অনেক কারণ আছে।
কারণ মনে হচ্ছে তারা বলতে চাইছে যে লোকেরা মানে আমি যখন তাদের সাথে কথা বলছি তারা বলছে কোনো স্পষ্ট রাগ নেই, কোনো ব্যর্থতা নেই। ঠিক আছে, বেকারত্ব তো সবসময় থাকে, দেখুন, মুদ্রাস্ফীতি আছে। আমি কি আপনাকে একটা কথা বলি, আমি আবার বলছি, আপনাদের এই স্পষ্ট বা অস্পষ্ট রাগের বিষয়ে সমস্ত পাণ্ডিত্যের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ভারতীয় ভোটাররা মোটের উপর এমন লোক নন যারা রাস্তায় নেমে রাগে বুক চাপটানো শুরু করেন। আপনি এটা কোথায় দেখেছেন? আমি এটা কোথাও দেখি নাই। আমি এটা 2G কেলেঙ্কারির সময়ও দেখিনি। যখন এই দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছিল তখন আমি তা দেখিনি। লোকেরা বাড়িতে বসেছিল। কেরালাতে এটা আলাদা হবে কেন? আপনি কি আজ মনে করেন যে লোকেরা যখন তারা শবরীমালা থেকে 4.5 কেজি সোনা চুরি হওয়ার কথা শোনে তখন তারা রাস্তায় নেই বলেই রেগে নেই? আপনি কি আজ মনে করেন যে এই সরকার, এলডিএফ সরকার, যে 2018 সালে শবরীমালার সব নাটক করেছিল, 1000 লোককে জেলে পাঠিয়েছিল, 3000 মামলা দায়ের করেছিল, তন্ত্রীকে বরখাস্ত করতে চেয়েছিল, সে আজ সুপ্রিম কোর্টে গিয়ে একটা ইউটার্ন নিয়ে বলে যে আচার অনুষ্ঠানের বিষয়ে তন্ত্রীই শেষ কথা? লোকেরা রেগে নেই। আপনি কি আজ মনে করেন যে বাবা মায়েরা যাদের নিজেদের সন্তানদের বেকার বসে থাকতে দেখতে হয়, আমি দুঃখিত যে আমি রাজনৈতিক হচ্ছি, এর মধ্যে রাজনৈতিক বাগাড়ম্বর নিয়ে আসছি, তারা অসুখী নন? দাঙ্গা বা জনতার বেরিয়ে আসার মাধ্যমে রাগ মাপা হয় না, ওটা একটা অন্য মাপকাঠি। লোকেরা অসন্তুষ্ট। যদি আপনি একটা ভালো শব্দ ব্যবহার করতে চান, আপনি হয়তো বলতে পারেন যে তারা রাগান্বিত নয়, তারা হিংস্র নয়। এবং এটাই ঠিক সেই বয়ান যা সিপিএম প্রচার করছে এই বলে, কোল্লাম এলডিএফ, কোল্লাম কেরালা। যদি তারা এতই আত্মবিশ্বাসী হয় তাহলে আমাকে একটা কথা বলুন, কেন শিবান কুট্টান, আমার বিরুদ্ধে প্রার্থী, তিনি একজন প্রার্থী, ক্ষমতা লোকেরা যদি এতই গভীরভাবে সন্তুষ্ট থাকে তাহলে রাজীবকে আমার বিরুদ্ধে প্রতিযোগিতায় নামানোর এই ভয়টা কিসের? সুতরাং আপনি যাই হোক, দু নৌকায় পা দিয়ে চলতে পারেন না, বা এর উল্টোটাও। আপনি স্পষ্ট হন। যদি আপনার এতই আত্মবিশ্বাস থাকে তাহলে আপনার উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করুন। 4 দিন আগে একটি অনুষ্ঠানে একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীকে কোনো একটি বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? বাড়িতে গিয়ে এই প্রশ্নটা করুন। তাহলে যদি আপনি আপনার রেকর্ড নিয়ে আত্মবিশ্বাসী হন, আপনি এত চিন্তিত কেন? সামনে আসুন, বলুন। অনেকেই বলছেন যে ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে স্থানীয় নির্বাচনে যা মনে হয়েছিল তার চেয়ে এটি অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, যদি ত্রিশঙ্কু বিধানসভার মতো পরিস্থিতি তৈরি হয় এবং আপনাদের কিছু আসন থাকে, তাহলে আপনারা কোন দিকে যাবেন? আপনারা কি করবেন? আপনারা কি কাউকে সমর্থন করবেন না? রাষ্ট্রপতি শাসনের জন্য অপেক্ষা করবে? না, প্রথমত আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে এটি একটি অনেক বেশি হাড্ডাহাড্ডি নির্বাচন হতে চলেছে, এবং ডিসেম্বর জানুয়ারির পর কংগ্রেস যে 100টা আসন পাওয়ার ঔদ্ধত্য দেখাচ্ছিল তা ঠান্ডা হয়ে গেছে, এবং সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং তারা যেভাবে বিজেপিকে আক্রমণ করছে তা থেকে এটা স্পষ্ট যে সেই ভাবটা আর নেই। আজকে আমার মূল্যায়ন হলো, এবং এটা আমার নিজের মূল্যায়ন, তাই স্বাভাবিকভাবেই এটা পক্ষপাতদুষ্ট, এবং এটা অবশ্যই নিরপেক্ষ নয়, যে তারা প্রায় 40-45-এ আটকে গেছে। ওই 40-45-এর একটি বড় অংশ মুসলিম লীগের আসন। আজকে ইউডিএফে একমাত্র নিশ্চিত বিজয়ী হল মুসলিম লীগ, এবং আমি আপনাকে বলবো সেখানেও কেন। মুসলিম লীগ একটি সুন্দর জোট তৈরি করেছে, যেখানে জামাতি ইসলামী এবং এসডিপিআই এখন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমদের সাথে জোটের অংশ। তাই অতীতে যেখানে মুসলিম ভোট ভাগ হয়ে যেত, তাদের ধারণা এই যে এই নির্বাচনে তা ভাগ হবে না, এবং তাই তারা সেই বেল্টে ভালো ফল করবে, এটাই আমার ধারণা। কিন্তু 40-45-এর বাইরে আমার কোনো ধারণা নেই, এবং তাদেরও নিশ্চিতভাবে কোনো ধারণা নেই। এবং আপনার প্রশ্নের উত্তর দিতে আমি আপনাকে এখন খুব স্পষ্টভাবে বলবো, আমরা এ কে সমর্থন করব না, বা আমরা এর ক্লোন বি কে সমর্থন করব না। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তবে কি ঘটবে, এটা আমার মূল্যায়ন তা হলো এই যে এই দুই ব্যক্তি যারা 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্ডিয়া অ্যালায়েন্স নামক একটি আনুষ্ঠানিক রাজনৈতিক জোটে রয়েছে, এবং শুধুমাত্র এখানে তারা এই নাটক করে, তারা এখানে কেরালাতেও একটি আনুষ্ঠানিক জোটে আসবে। অতীতে আমাদের পরাজিত করার জন্য তারা অনানুষ্ঠানিকভাবে এটা করেছে। যদি সেই পরিস্থিতি আসে তবে তারা এটা আনুষ্ঠানিকভাবে করবে। এই কারণেই আমরা 140টি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি, যাতে তাদের দুজনও সংখ্যাগরিষ্ঠতা না পায়। এটাই আমাদের একান্ত আশা, কিন্তু দেখা যাক। তাহলে আপনি চান সিপিএম বা কংগ্রেসের সাথে আমাদের জোট করার কোনো প্রশ্নই ওঠে না।
কারণ সিপিএম এবং কংগ্রেসের মধ্যে অন্তর্নিহিত ডিএনএ সম্পর্ক আদর্শগত, রাজনৈতিক। তারা ইন্ডিয়া অ্যালায়েন্স নামক একটি জোটে রয়েছে। ওরা তামিলনাড়ুতে একসাথে লড়ছে, ঠিক পাশেই, এবং পুদুচেরিতে। সুতরাং আপনারা আগ্রাসীভাবে খ্রিস্টান সম্প্রদায়কে তুষ্ট করার চেষ্টা করছেন। আপনারা বিগত নির্বাচনগুলিতে কিছু সাফল্য পেয়েছেন, স্থানীয় নিকায় নির্বাচনে নয়, যেখানে আমার মনে হয় আপনারা প্রায় ১,৯০০ কিছু বেশি প্রার্থী দিয়েছিলেন এবং মাত্র ২০ জনের কিছু বেশি প্রার্থী জিতেছেন। তাহলে স্থানীয় নির্বাচনে কি ভুল হয়েছিল এবং আপনার কি মনে হয় নির্বাচনে এটা আপনাদের কতটা সাহায্য করবে খ্রিস্টান সম্প্রদায়কে তুষ্ট করার এই যে চেষ্টা? না, আমরা আগ্রাসীভাবে কাউকে তুষ্ট করার চেষ্টা করছি না। আমরা সবাইকেই তুষ্ট করার চেষ্টা করছি, এবং আমরা তুষ্ট। খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের সাথে আমরা যা করছি, যদি আপনি এটাকে আগ্রাসন বলতে চান, আমরা আগ্রাসীভাবে যা করছি তা হল বিজেপি সম্পর্কে তাদের মাথায় যে অপপ্রচার ঢুকিয়ে দেওয়া হয়েছে তা থেকে তাদের ভুল ভাঙানো বা তাদের মন থেকে সেটা দূর করা, এবং সেটা গত ২০-২৫ বছর ধরে সফলভাবে করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এর অভিজ্ঞতা লাভ করি যখন আমি এখানে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি, যেখানে একজন খ্রিস্টান মহিলা, আমি সেখানে ২ দিন প্রচার করার পর আমাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে বলেছিলেন, আমি আপনাকে ভোট দিতে চাই কারণ আপনি আমার সন্তানদের দেখাশোনা করেন, কিন্তু আপনার এসে আমার মন্দির, গির্জা পুড়িয়ে দেওয়া উচিত নয়। তখন আমি বললাম, কিন্তু আপনাকে কে বলেছে যে আমরা গির্জা পোড়াই? তো এই ধরনের ২০ বছরের পর এবং দশকের পর দশক ধরে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, কারা এটা করেছে তা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। তাই আমরা আগ্রাসীভাবে, যদি আপনি আগ্রাসী শব্দটি ব্যবহার করতে চান, এবং খুব কঠোরভাবে, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে তাদের বলছি যে বিজেপি এনডিএ এখানে কি করতে এসেছে, এবং এবং আশা করি তাদের মনে বিজেপি এনডিএ সম্পর্কে যে কোনো অবিশ্বাস আছে তা স্পষ্ট করে দিচ্ছি। সেটা আমরা করেছি, এবং আমরা করেছি। এখন অনেক ক্ষেত্রে এটা কাজ করেছে, কিছু ক্ষেত্রে এটা কাজ করেনি। এখন স্থানীয় নিকায় নির্বাচনে আমাদের ভোট শেয়ার কমার অন্যতম কারণ হল যে লোকসভায় একটি কেন্দ্র যেখানে আমরা অনেক ভোট পেয়েছিলাম তা ছিল ত্রিশূর। সেখানে আমরা অনেক কারণে এই নির্বাচনগুলিতে একটি উল্লেখযোগ্য পতন দেখেছি। আমাদের প্রার্থী নির্বাচন ভুল ছিল, আমাদের দলের পরিকাঠামো সম্ভবত ততটা কঠোর পরিশ্রম করেনি, এবং আরও অনেক কারণে। কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা সেটা পুষিয়ে নেব। শেষ, খুব চটজলদি একটা। হ্যাঁ, প্রত্যেকে একটি করে প্রশ্ন। আমরা যখন ঘুরে বেড়াচ্ছি তখন যে জিনিসগুলি শুনছি তার মধ্যে একটি হলো কেরালায় কেন্দ্র রাজ্য সম্পর্ক সত্যি একটি সমস্যা। কেন্দ্র এখানে যথেষ্ট তহবিল দিচ্ছে না, রাজ্যকে অতিরিক্ত ক্ষতিপূরণ করতে হয়েছে। আর এটাও যে দলগুলো ভালো ফল করছে তারা হলো সারা ভারতের আঞ্চলিক দল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বাংলা। কিন্তু আঞ্চলিক দলগুলি ভালো ফল করছে না। এবং শুধু তাই নয়, যেখানে কেন্দ্রে ও রাজ্যে একই দল বিজেপি রয়েছে সেখানে অর্থনীতি সবচেয়ে খারাপ। কিন্তু এটা হয়তো একটা উত্তর দক্ষিণ সমস্যা। মানে এটা কেরালা ভালো করছে, গোটা দক্ষিণ খুব ভালো করছে। আপনি কিভাবে মোকাবিলা করছেন বা জনগণকে আশ্বাস দিচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র কেরালার সাথে খারাপ ব্যবহার করবে না? কেন্দ্র রাজ্য সম্পর্ক। আর জানেন, আবার এই যে একটা দারুণ জিনিস, সিপিএম যে জিনিসগুলোতে খুব পারদর্শী তার মধ্যে একটা হলো তাদের একটা বিশাল সাইবার ট্রোল আর্মি আছে, এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করতে দারুণ পটু। আর তারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে যে কোনোভাবে কেরালার সাথে সদ্ভাই সুলভ আচরণ করা হচ্ছে। কিন্তু যদি কেউ চেষ্টা করে, এবং দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোকই তা করে না, আসলে বিষয়টা কি তা নিয়ে পড়াশোনা করার। কেরালার সমস্যা হলো অত্যধিক ঋণগ্রস্ততা। আজ রাজ্য সরকার তার রেমিটেন্স এবং পরিষেবা কর জিএসটি থেকে প্রাপ্ত প্রতি ১০০ টাকা রাজস্বের মধ্যে ৯২.৫ টাকা চলে যায় ঋণ পরিশোধে, মানে ঋণের আসল, সুদ এবং পেনশনে। কাজেই আপনি যদি নিজের জন্য গর্ত খোঁড়েন এবং আপনি আনুষ্ঠানিকভাবে একটি পঞ্জি স্কিম হন, কারণ আপনি অন্য স্কিমে হাত না দিয়ে একটি স্কিমে অর্থ যোগান দিতে পারবেন না। সেই কারণেই আমি প্রকাশ্যে বলেছি যে আজ আমরা যা দেখছি তা একটি পঞ্জি স্কিম, এটা কোনো বাজেট নয়। কাজেই যখন আপনি অর্থনীতির অব্যবস্থাপনা নিয়ে একটি ন্যারেটিভ তৈরি করতে চান এবং আপনি সেটার অন্য নাম দিতে চান, তখন আপনি বলেন কেন্দ্র। বেশ, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, আপনি কেন, যেহেতু আপনি এটা প্রচার করে চলেছেন, একটা বিতর্কে আসছেন না? এটা একটা রাজ্য নির্বাচন। যদি আপনি এই কল্পকাহিনী প্রচার করেন যে কেন্দ্রীয় সরকার কেরালার মানুষের প্রতি অবিচার করেছে, তাহলে আপনি কেন বেরিয়ে এসে আমার সাথে ১ ঘন্টার বিতর্কে বসতে পারছেন না? সঙ্গে আপনি আপনার তথ্য পেশ করুন, আমি তথ্যগুলো পেশ করব। আমার কাছে কেন্দ্রীয় সরকার কি করেছে সে সম্পর্কে অনেক তথ্য আছে,
কিন্তু এই ছুঁড়ে পালানোর রাজনীতি, আপনি অভিযোগ ছোড়েন, আপনি পালিয়ে যান এবং তারপর আপনার ট্রোল বাহিনীকে দিয়ে সেটাকে আরও ছড়িয়ে দেন, এবং গোয়েবেলস যা বলতেন জানেন, একটা মিথ্যাকে যথেষ্টবার বলে সেটাকে সত্যি বানানোর চেষ্টা করেন। ওটা হয়তো অতীতে কাজ করেছে, কিন্তু আমি থাকলে এটা করা নিশ্চিতভাবেই একটু কঠিন, কারণ আমি প্রত্যেকটা মিথ্যার জবাব সত্যি দিয়ে দেব। লোকেরা ভাবে আপনি হ্যাঁ, তো ওটা যেমন আমি বললাম, আপনি মোকাবিলা করেন। আমি এখানে 1 বছর আছি, ওরা এই কল্পকাহিনী 9 বছর ধরে চালিয়ে যাচ্ছে। ওরা 10 বছর ধরে সরকারে আছে, তাই প্রত্যেকটা খামতির জন্য আপনি অন্য কাউকে দোষ দেন। হিন্দিতে একটা কথা আছে, নাচ না যায় আঁখ আন্ধেরা। সুতরাং আপনি একটি নির্বাচিত সরকার, আপনি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আপনি একজন 40-45 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মুখ্যমন্ত্রী। এখন হয় আপনি স্বীকার করুন যে আপনি অযোগ্য, অথবা আপনি অন্য কিছু। দুটোর মধ্যে একটা তো হতেই হবে। তাই বেরিয়ে আসুন এবং একটা বিতর্ক করুন। তাহলে আপনি এখনও বহিরাগত। আপনি বলেছিলেন আপনি 1 বছর আগে এসেছিলেন, অবশ্যই আপনার প্রথম নির্বাচনের জন্য। আপনি এখনও বহিরাগত। না না, আমি এখানে 2 বছর আগে এসেছি, 1 বছর আগে রাজ্য সভাপতি হিসেবে। হ্যাঁ, এটা প্রতিভার অভাব, যার কারণে আপনারা অভিনেতাদের ওপর অনেক বেশি নির্ভর করেন, তাই না? এখানে হোক বা অন্য কোথাও, মানে আপনাদের প্রার্থী হিসাবে অভিনেতাদের ওপর বা কোনো দলের সঙ্গে জোট, যা 2020-র মতো একটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। আপনার কি মনে হয় যে ওই মডেলটা কাজ করে? অভিনেতারা কারা? সেই কারণেই কি আপনারা এটা করছেন? আমি জানি না আমাদের দলে কোন অভিনেতারা আছেন যার কথা আপনি বলছেন। আপনাদের একজন প্রতিযোগী আছেন, যিনি একজন অভিনেতা। আপনাদের তো ছিলেন মিস্টার মানে সুরেশ গোপী। সুরেশ গোপী আছেন। সুরেশ গোপী একজন সাংসদ। মানে উনি একজন সাংসদ, উনি অভিনেতা ছিলেন, উনি এখনও অভিনয় করেন। এমনকি 2020-র প্রার্থীও একজন অভিনেত্রী, তাই না? কে উনি? অর্পিতা, নামটা আমি ভুলে গেছি। দেখুন, আমি পারবো না। আমি 3 জনের কথা ভাবছি, যাদের বাতিল করা হয়েছিল কারণ দেখুন, মানে এটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি একটা আলোচনার সীমা ছাড়িয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকেরই তার নিজের পেশার অধিকার আছে। যদি উনি একজন অভিনেত্রী হন, তাহলে কোথায় লেখা আছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এবং ওই নির্দিষ্ট কেন্দ্রের মানুষের সেবা করার তার কোনো বৈধ অধিকার নেই? কোথায় এটা বলা আছে? কিন্তু আজ প্রত্যেকের রাজনীতিতে যোগ দেওয়ার স্বাধীনতা আছে, প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে। এমন অনেক তরুণ তরুণী আছে যারা রাজনীতিতে যোগ দিতে চায়, তারা ছাত্র সংগঠনের মধ্যে দিয়ে যাওয়ার কঠোর প্রক্রিয়ার মধ্যে যেতে চায় না, এবং তারা রাজনীতিতে যোগ দিতে চায়। এতে ভুলটা কি? এবং সবশেষে জনগণই সিদ্ধান্ত নেবে, তাই না? আপনি অভিনেতা হন বা আইনজীবী, সাংবাদিক হন বা উদ্যোক্তা, আপনি জিতবেন না যখন আপনি জিতবেন না হারবেন বা সুযোগ পাবেন কিনা। আপনি এইমাত্র প্রণয়কে বললেন যে 2024 একটা নির্ণায়ক মোড় ছিল। কেরালাতে বিজেপির জন্য। কেরালাতে বিজেপির জন্য। কিন্তু এখানে রাজ্য বিধানসভা স্তরে আপনার নির্ণায়ক মোড় কোনটা? মানে এটা কি 20, এটা কি 25%? এবং আপনারা ন্যূনতম কি ধরনের আসনের দিকে তাকিয়ে আছেন যাতে না, আমি 2026 সালকে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখছি। ভারতের রাজনৈতিক ইতিহাসে 2014 সাল যেমন ছিল, কেরালার রাজনৈতিক ইতিহাসে এটা ঠিক তেমনই একটা মুহূর্ত। আমার মনে হয় এটা আমার মূল্যায়ন, এবং এ ব্যাপারে আমার কথাই শেষ কথা নয়। আমি আপনাকে পুরোটাই খুলে বলতে পারি। আমার একটা অত্যন্ত উন্নত সহজাত বোধ আছে যে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আসতে চলেছে। ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে এই যে পিংপং খেলা, এতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। এটা প্রায় একটা জিরো সাম গেম। আমি পিনারাই বিজয়নকে পাই অথবা রাহুল গান্ধীকে পাই। মানে এটা অনেকটা এরকম যে আমার কাছে কি অন্য কোনো বিকল্প নেই? জানেন তো, এটা অনেকটা জলে কুমির, ডাঙায় বাঘের মতো। তাই মানুষ এখন দেখতে শুরু করেছে, দেখুন এই বিকল্পটা খতিয়ে দেখা যাক। এখন এর শেষ কোথায় হবে? আমি কি বিজেপি এবং তারা কি সব 140টা আসন পাবে? আমি সেটা খুবই চাইব। আমরা কি 140-এর চেয়ে কমন কোনো সংখ্যায় শেষ করব? তাতেও আমার ভালো লাগবে। কিন্তু আমরা এই লড়াইটা একটা সিটের জন্য লড়ছি না, যেটা আমরা অতীতে লড়তাম। আমরা 1.5টা সিটের জন্যই লড়াই লড়ছি না। তাহলে আপনি কি হতাশ হবেন যদি 10টা সিটের কম পান? আমরা সবাই মিলে যে প্রচেষ্টা এবং কাজ করছি, তাতে আমি যদি 20, 25, 30, 35টা সিট না পাই, তাহলে আমি হতাশ হব। অবশ্যই আমি হতাশ হব। তাহলে আমি চাই, আমরা আজ প্রকাশ্যে বলছি যে আমরা পরিবর্তন আনতে চাই। যদি আমরা পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের সরকারে থাকতে হবে। আমরা 15 জন এমএলএ হয়ে পরিবর্তন আনতে পারব না। আমরা কি পরিবর্তন আনতে পারব? তাই আমাদের সম্পূর্ণ প্রস্তাবটাই হলো
কাজের রাজনীতি এবং পরিবর্তন আনা। মাট্টম থুডাঙ্গা মানে কি? চলুন পরিবর্তন শুরু করি। আর তাই ত্রিপুরায় ঠিক এটাই ঘটেছিল। আমরা মনে করি কেরালাতেও ঠিক এটাই হওয়া উচিত।